দেখছিলাম বা দেখব, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা এর সাথে সাথে ডিপিআই কি, পিপিআই কি, সেই বিষয়গুলো হচ্ছে দেখছিলাম। তো এই জন্য এই কাজগুলো আমরা ফটোশপের নর্মাল যে কাজগুলোর মধ্যে থাকে সেই কাজগুলো, কিন্তু এই ফটোশপ বা এডিটিং সম্পর্কে বা গ্রাফিক ডিজাইনের বেসিক হচ্ছে এগুলা অনেক বেশি। শুধু এগুলা কেন বলছি না আপনাদেরকে, দেখেন আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু কভার করতে হবে। সো এই জন্য আপনাদের প্রবলেমগুলো নিয়ে যদি এখানে আলোচনা করতে যাই, অনেক কিছু আমরা মিস আপ করবো, সেই জন্যই ভিডিও দেওয়া বা আপনাদের প্র্যাকটিস করতে বলা। আর আপনারা যদি অনেক বেশি বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি পরিমাণ আউটপুট এখান থেকে নিয়ে যাচ্ছেন। সেকেন্ড বিষয় হচ্ছে, অনেক কিছু আসলে গ্যাদার করতে হলে একটা জিনিসের প্রতি আমাদের অনেক বেশি ডেডিকেটেড হতে হয়। আমাদের অনেক স্টুডেন্ট আসে শুরু থেকে একটা ব্যাচে, শেষ পর্যন্ত তারা থাকে না। আপনাদের কোর্সের প্রবলেম হচ্ছে সেই জন্য গেছে, কিন্তু নর্মালিও যদি ক্লাস হতো তারপরেও আসলে চলে যেত, কারণ সবাই আসলে ওই নিয়তে আসে না যে হচ্ছে আমাকে ফ্রিল্যান্সার হতেই হবে বা আমাকে গ্রাফিক ডিজাইন শেষ করতেই হবে। বেশিরভাগই অ্যাজ ইউজুয়াল এভারেজ আসে, কিন্তু এখানে একটা প্রবলেম আপনাদের আছে, যারা ঝরে পড়ছে তারা কিন্তু পরবর্তীতে কোর্স করার সুযোগ পাবে না, ক্লাসে জয়েন করার সুযোগ পাবে, কিন্তু আলটিমেটলি যখন গভর্নমেন্ট মিলিয়ে দেখবে যে আপনি আরেক ব্যাচে এনরোল হয়েছিলেন কিন্তু এই ব্যাচে আবার শেষ করেছেন, তখন সার্টিফিকেট বা অন্যান্য অ্যাকনোলেজমেন্ট থেকে ধরা খেয়ে যাবে। সো এটা তাদের জন্য একটা ক্ষতির কারণ যে একবার এক জায়গাতে জয়েন হয়ে আর পরবর্তীতে তাদেরকে আসলে না, কারণ এই কোর্সটা 2021 পর্যন্ত যেহেতু চলবে, তো এই পর্যন্ত হয়তো বেশিরভাগ স্টুডেন্ট ডাকি পাবে না, যারা একবার এক জায়গায় জয়েন হয়েছে কিন্তু ক্লাস করেনি, কন্টিনিউ করেনি। গভর্নমেন্ট এভাবেই গভর্নমেন্ট থেকে ইস্যু করা। তো আপনারা আই হোপ সেই তালিকায় যেন না পড়েন। তো যে কয়জনই আছেন থাকবেন এবং অ্যাক্টিভ থাকবেন, এবং নিজেদের মধ্যে লিডারশিপ জিনিসটা গ্রো করতে হবে। লিডারশিপ জিনিসটা কি, ঠিক আছে অন্যরা জয়েন করছে না, কি প্রবলেম, ব্যক্তিগতভাবে একজন খোঁজ নেন, তাকে ক্লাসে ডাকেন, সে নিজেকে মনে করবে যে উই ফিলিং যেটা বলে ইংলিশে, যে নিজেকে নিজের মধ্যে একটা উই ফিলিং মিস করবে, আচ্ছা আমি না করলে আমার স্টুডেন্ট গুলা বা এই ক্লাসে যারা আছে তারা তো খোঁজ খবর নাই, আচ্ছা আমি জয়েন করি। কিন্তু আপনি মানে ক্লাসে আসছেন না বা কারোর সাথে কথা বলছেন না, তখন নিজেকে এখান থেকে আইসোলেটেড করে ফেলবেন। অনেক কিছু শিখলেও তখন আপনি নিজেকে এখান থেকে একটু দেখবেন যে দূরে চলে যাচ্ছেন বা দূরে আছেন, তখন আসলে এই জিনিসগুলো টাচ করে না। আচ্ছা, আবারও চলে আসছে আমার ওই ইমেজটাই, অন্যগুলো আসে নাই, কারণ এটা নিয়ে প্রবলেম হচ্ছিল। তো আমি এইটাকে আর ইয়ে করতে যাচ্ছি না, আপ স্যাম্পলিং করতে যাচ্ছি না, আমি এটাকে ডাউন স্যাম্পলিং করব এবং আপনাদেরকে আমি ওই জিনিসগুলো হচ্ছে একটু একটু দেখাবো। তো আবার আমরা ওই জায়গাতে, সরি আমি তো স্ক্রিন শেয়ার করিনি। আর নেক্সট দিন থেকে 11টা মিনস 11টা থেকে 11:05 মধ্যে সবাই জয়েন করবেন। তাহলে হচ্ছে আমরা হয়তো একদিন পরে 11:10 বা 15 পরে আর কাউকে এন্ট্রি দিব। জি, আচ্ছা আমি আমি তার আগে আপনাদের সলিউশন বলি, মানে আপনার বিষয়টাই। আমরা মানুষ, আমাদের সমস্যার শেষ নেই, এবং আমরা চাইলে সব ম্যানেজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রবলেম থাকবেই। তো তো প্রবলেমগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না। সেই জন্য যেটা করব, যখন আমার প্রবলেমটা হবে, ঠিক আপনি আগের দিন হোক বা ক্লাসের আগে আমাকে পার্সোনালি টেক্সট করে রাখবেন যে আমার এতটুকু সমস্যা, আমি এই সময় জয়েন করবো, তাহলে বুঝলাম যে অ্যাকচুয়ালি আপনার প্রবলেম আছে, এবং ওই রিজনটা লিখবেন, ঠিক আছে? ওকে, মানে অসুস্থতা এই জিনিসগুলো। হ্যাঁ, জি জি। গ্রুপে 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 আমি তো পোস্ট দিই, ওটাতে ক্লিক করবেন।
নাম্বার সেভ লাগবে না, গ্রুপে যখন আমি পোস্ট দিই, যে পোস্ট দিচ্ছে ওটাতে ক্লিক করলে এই নাম্বারটা পেয়ে যাবেন। একটু একটু টেকনিক্যালি আমাদের মানে অনেক কিছু এখান থেকে আমরা শেখার চেষ্টা করবো, শুধু ফটোশপ না। আচ্ছা, তো ঠিক আছে, অনেক বাড়তি কথা হলো। এখন এটাকে আমি ধরে মনে করেন আমি ফেসবুকে আপলোড দিব, তাহলে আমি এখানে রেজুলেশন কমাই দিলাম, তাহলে কত হলো 960 বাই 1440। কেন এটা হলো বলেন তো? আধুনিক আচ্ছা, কারণ 72 যখন করেছি ফটোশপ বুঝে গেছে যে এটা আপনি সোশ্যাল মিডিয়া টাইপের কিছু একটা চাচ্ছেন, নইলে সে 960 করতো না। 960 মানে কত? আচ্ছা, 960 মিনিংটা বেশ কিছু জিনিস, আমি এটা থিওরিটিক্যাল আমি আপনাদেরকে বলবো, এটা জাস্ট মাথায় রাখেন বা ভিডিও দেখে পরে তবে করতে পারবেন। এগুলো জাস্ট বাড়তি কথা, বাট এগুলো জানলে আপনার জন্য ভালো। ব্রাশ আমরা এখানে ওয়েবের সব কালার RGB, শুধু প্রিন্টের কালার সেম ওইটা। জি 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 RGB। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই এইচডি একটা সাইজ আছে না, আমরা ইউটিউবে দেখি বা হচ্ছে বাইরে দেখি, এইচডি কত 1920 1080, মোস্ট কমন ব্যবহার করা হয় ফেস মানে ইউটিউবে 1080 720। নতুন একটা অ্যাড হয়েছে 1440। আচ্ছা, এই 1920 1440 হচ্ছে এটা, এটা উইথ, এটা হাইট, এবং আরেকটা আছে 1280। এগুলো হচ্ছে এইচডি সাইজ। তো এটা আমি ধরলাম যে মেন এইচডি সাইজ, যেটা ওয়েবসাইটে ব্যবহার করা হয়। তো এটার অর্ধেক কত? এটাকে 2 দিয়ে ভাগ করেন, 960 কত? এই যে এটাই সেই 960। এখানে যদি আমি এখন 72 দিয়ে দিই, 960 না? আচ্ছা, এটা অ্যালগরিদম ওইভাবে আসছে। আরেকটা জিনিস বিহেভ করেন, আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এই যে মেগাবাইট গুলো কিভাবে হিসাব করে, ভাইয়া একটু আমাকে এই জিনিসটা বলেন যে মেগাবাইটে কিভাবে হিসাব করে। তো এগুলা হচ্ছে একটু বাড়তি নলেজ, যে আমরা জানলে ভালো। বা কেউ যদি বলেন ভাই স্কিপ করেন, আমি এই ব্যাপারে আগ্রহী নাই, আমি তাহলে কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেটর নিয়ে বসেন, দেখেন আমার ইমেজের উইডথ কত 960, হাইট কত 1440। গতদিন যারা ক্লাস করেছেন আমি বলেছিলাম যে 8 জিবি, 8 জিবি মানে কত? আর একটা বি একটা বি একটা, তাহলে এখানে 3 বাইট আছে, বাইট নট বিট, BYTE বাইটস, বাইট আছে। আচ্ছা, এই বাইট মানে কি? আবার বাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার ওইটা, তা 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 না? আচ্ছা, 8 জিবি যে জিনিসটা বললাম, তাহলে আর এ একটা মানে জিতে একটা বিতে একটা, এক এক করে 3 বাইট, তাহলে এক একটা হচ্ছে 8 বিট করে আছে, এক বাইটে আবার 8 বিট করে আছে, সেটা আলাদা বিষয়। যেহেতু বাইটে হিসাব করি, এই টোটাল জিনিসটা আপনি একটু ক্যালকুলেট করেন, কেউ একজন ক্যালকুলেটরে ক্যালকুলেট করেন, বা গুগলে গেলে ক্যালকুলেটর টিপলেই হয়ে যাবে। তাহলে আচ্ছা, কেউ করার থেকে আমরা নিজেরাই। আচ্ছা, পিসিতেও আছে, গুগলেও করতে পারেন, পিসিতে ক্যালকুলেটর লিখলেও একই বিষয়। আচ্ছা, তো এখানে আমরা কত কত পেলাম হচ্ছে 900। ক্লিক করি, ক্লিক করে এটা আমি মুছে দিই। 960 ইন্টু কত ছিল আমার হাইট 1440, তার সাথে বাইট হচ্ছে 3টা। আচ্ছা, তাহলে এটাকে আমরা ভাগ করব 1024, কারণ কি এখন বিটকে বাইট করব, আবার ভাগ করব 1024, কারণ বাইটকে এখন কি করব হচ্ছে মেগাবাইট করব, তাহলে 3.95 সামথিং লাইক দ্যাট। আমার আমার ইমেজের সাইজ কত? যখন আমি 72 করলাম, এটা হচ্ছে 72 এর ক্ষেত্রে, যখন আমার 960 কত 3.
96। তাহলে আমি কি পেয়েছি, মিল পেয়েছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন করে আপনার ইমেজের সাইজটা এভাবে আসে। সো এখানে রেজুলেশনের ভূমিকা 0। রেজুলেশনের সাথে ইমেজের সাইজের কোনো সম্পর্ক নাই, বাট আপনি রেজুলেশন বাড়াইলে ইমেজ সাইজ বাড়বে। কারণ কি, রেজুলেশন বাড়ালে আপনার উইথ হাইট বেড়ে যাবে, রাইট? উইথ হাইটের সাথে মেইনলি আপনার পিক্সেলের ইমেজের সাইজের ব্যাপারটা জড়িত, বা ইমেজ ডাইমেনশন বলি যেটা আমরা এই যে এই জায়গাতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেজুলেশনের সাথে উইথ হাইটের সম্পর্ক আছে, কারণ আপনি উইথ হাইট বাড়াইলে তো আপনার 1 ইঞ্চের মধ্যে যতগুলো পিক্সেল, আপনি ওইটা যদি না রাখতে চান তাহলে ওইটা বাড়াইতে হবে না 1 ইঞ্চের মধ্যে। তো 1 ইঞ্চের মধ্যে পিক্সেল বাড়াইতে হলে আপনার তো রেজুলেশন বাড়াইতে হবে। ওকে, রেজুলেশনটা কিভাবে বাড়ে? আচ্ছা, এখন না, আমি আরেকটা নরমাল ইমেজ নিয়ে বোঝাচ্ছি। তো এটা আমি ডাউন স্যাম্পলিং করলাম, ডাউন স্যাম্পলিং না? তো ডাউন স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা অলওয়েজ বলছি অটোমেটিক থাকবে, অথবা আমরা বিবিক, স্মুথার, এনলার্জমেন্ট এগুলো ব্যবহার করব। তাহলে আমার ইমেজটা দেখেন কোনো রকম কোয়ালিটি নষ্ট হয়নি। আবার যেন প্রবলেম না হয়। আচ্ছা, হয়। তো আমার ইমেজটা কি ছিল, এখন কি হলো? এখন আমি Ctrl 0 যদি দিই, আমার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন তো। না, কিন্তু ইমেজটা অনেক ছোট এখন, খুব ফ্লেক্সিবল, সহজে লোড নিতে পারবে। ঠিক আছে, ওকে। তো সেম ইমেজটাকে যখন আপনি হঠাৎ করে এখন আবার বাড়াবেন, আপ স্যাম্পলিং করবেন, হ্যাঁ, এটাকে মনে করেন এখন 2000 করবেন। দেখেন, সরি, এটা লিংক করা ছিল না, এটা আমরা এই যে লিংক করে দিলাম দিয়ে 2000। হ্যাঁ, শুধু বাড়াবো, রেজুলেশন চাইলে বাড়াইতে পারি যদি প্রিন্ট করি, প্রিন্ট না করলে রেজুলেশন তো দরকার নেই। তখন 17.2 মেগাবাইট। তো সেক্ষেত্রে আমরা বেটার, আমি এখানে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, বেটার আপনি এটা যদি ব্যবহার করেন, এটাতে যদি আমরা একটু ক্লিয়ার করি, কোনো জায়গায় একটা তাকাই, এবং এখানে আমরা পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ আছে 200-র বেশি, 200ই থাকবে, 200 রাখি। তাহলে এটা যতটুকু, হ্যাঁ, এই দেখেন যতটুকু এই জায়গাটা হচ্ছে, আমরা এভাবে দেখি, এই যে এজ গুলাতে দেখি, তাকাই। আমি এখন নিলাম প্রিজার্ভ ডিটেলস এনলার্জমেন্ট, তো এটা নিব, আমি আমার ইমেজটা বড় করব, তাহলে আমার ইমেজটা একটু ক্লিপসি ভাঙা ভাঙা আসবে। কিন্তু যখন আমি প্রিজার্ভ ডিটেলস 2.0 এটা সিলেক্ট করব, তখন আমার এই জায়গাটা শার্পনেস আরেকটু বেশি থাকবে। অটোমেটিক থাকলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপ স্যাম্পলিং এর ক্ষেত্রে এটা হচ্ছে বেস। এখানে নয়েজ রিডাকশনটা এরকম করলে আমার নয়েজটা একটু বেশি থাকবে, একটু ঘোলা বেশি থাকবে, এটা 0ই থাকবে, এন্ড দেন ওকে করে দেন। দেখেন ইমেজটা আগের জায়গা থেকে একটু বড় হয়ে গেছে না? 0। মানে একটা ইমেজ আপনি যদি খুব বেশি বড় করেন, সেখানেও কিছু, যেমন গ্রীষ্মকালে ওই যে মাটি ফাটা ফাটা চলে আসে, পানি টানি যখন শুকিয়ে যায় মাঠে, ওরকম হয়ে যাবে। আবার খুব বেশি ছোট ইমেজ জুম করে ছোট করলে ইমেজটা আপনার ভাঙা ভাঙা হয়ে যাবে। তো আপনি পারফেক্ট হিসেবে চাইতে হলে আমরা এই জিনিসগুলো চাইলে করতে পারি, বা আমরা করব এই জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা, সেই অ্যান্সার মনে হয় আগে দিয়ে ফেলছি। আপনি একটু করেন, এর সাথে থাকেন, আমাদের ফ্লোর সাথে থাকেন। একজন বলেন তো, কেউ একজন, কি বলছিলাম আমি, যে কেন করছি আমরা এগুলা? বলেন, কেউ বুঝেন নাই তখন?
আচ্ছা, আপু যে কোশ্চেন করলেন, মানে উনি যে আপনি যখন এতক্ষণ ধরে ক্লাস করছেন, আপনার কাছে কি মনে হলো বলেন তো? না না, কিছু কিছু কোশ্চেন কাজ দিয়ে বোঝা যায়। আপনার কাছে কি মনে হলো আমরা অ্যাকচুয়ালি একটা ইমেজ দিয়ে কি করলাম? আচ্ছা, কিছু জিনিস আমি আপনাকে বলি। যে জিনিসটা যখন শেখাচ্ছে তখন ওইটার সাথে স্টিক টু থাকেন, একদম স্টিক টু থাকেন। কারণ কিছু ব্যাপার আছে যে খুব বেশি চিন্তা করে, বেশি মাথা ঘামিয়ে আলটিমেটলি লাভ হয় না। আমি এই জন্য আপনাকে বলছি যে এটা যখন একটা ইমেজ আমরা দেখাচ্ছি কিভাবে বড় ছোট করব, এটা টোটাল কোর্সটাই হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড, স্কিল রিলেটেড। নিশ্চয় এর বাইরে আমরা এমন কিছু মানে শেখাবো না বা শেখাতে পারছি না যে যেটা আমাদের কাজে লাগবে না। ইট অ্যান্ড এভরিথিং প্রফেশনালের সাথে রিলেটেড। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চিন্তা করেন, মানে বুঝিয়ে যখন বলতে পারবেন তখন বললেন। আমরা একটু আমাদের ইয়েতে যাই। আর ফ্লোটা হচ্ছে কোশ্চেনগুলো একেবারে শেষে বললে ভালো হয়, যে যখন আমি গ্যাপ দিচ্ছি বা বোঝাচ্ছি না। আচ্ছা, এটা আমরা একটু স্ক্রিন টু ফিট করি। স্ক্রিন টু ফিট করলে আমরা কি দেখছি? আমরা পিক্সেলগুলো এইভাবে দেখি, পিক্সেলগুলো এইভাবে আমাদের ইমেজের ভিতরে এইভাবে থাকে। এটা গ্রে স্কেলে। ইমেজের অনেকগুলো ব্যাপার আছে, যেমন এই যে কালার মোডে আমি যখন আপনাদেরকে বলছি, এই যে এইটা গ্রে স্কেলে, আমরা এখন RGB তে আছি। CMYK তে যখন থাকবো তখন কিন্তু একটু কালার, এটাতে কালার দেখাবে। আচ্ছা, CMYK থাকবে যখন থাকবো তখন কিরকম দেখাবে? তখন এটা হচ্ছে CMYK এর ব্যাপার। তাহলে CM মানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে এটা হচ্ছে এই যে এখানে এটা সায়ান, এটা ম্যাজেন্টা, এই যে ইয়েলো, এই যে ব্ল্যাক। এটার কম্বিনেশন আবার অনেক কালার আছে এর মধ্যে। তো CMYK এইভাবে ডট 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 করে কাজ করে। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছি সেটা কিভাবে কাজ করে? পিক্সেলে। এবং CMYK এটা কিভাবে কাজ করছে? ডট, এরকম ডট। এই ডটগুলো কাজ করে অ্যালগরিদমে, এর মধ্যে অনেক নেগেটিভ স্কেপ আছে। কিন্তু এই ডটগুলো এত, আপনি যত বড় করবেন ও এই ফাঁকা জায়গাতে নিজেকে বসায় নিবে। বসায় নেওয়ার পরে কি হবে? আপনার ইমেজটা কখনো আসলে ওই পিক্সেলের মতো ফাটবে না এবং পিক্সেল দেখা যাবে না। সেটা হচ্ছে CMYK এর ব্যাপার স্যাপার। তো হ্যাঁ, আই এটা বুঝেছেন যে প্রিন্টের জন্য যেটা। তো এইভাবে আবার রাস্টারের ক্ষেত্রে আমরা এইভাবে পিক্সেল দেখি যখন বড় করবো। এটা পিক্সেলটা তৈরি করা ম্যানুয়ালি, বা এটা যদি আমরা বড় করি, দেখেন এইভাবে ফাটবে না সে। এটা কেন দেখা যাচ্ছে না? কারণ এটা ভেক্টরে করা, এটা CMYK তে করা, কিন্তু পিক্সেল তৈরি করা। আচ্ছা, কিন্তু স্মলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমরা যে ডাউন স্যাম্পলিং করলাম, আপ স্যাম্পলিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা, যত বড় করছি ফাটছে না। আর ডাউন স্যাম্পলিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে এইভাবে আমাদের কোথাও লাইট আছে, কোথাও গ্রে কালার, এই দুইটার কম্বিনেশন একটা ইমেজ, এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার আছে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখেন বা রাখতে হবে। এখানে আরেকটা জিনিস একটু দেখাতে হবে। এটাতে যাই আমরা। ওকে, পেয়েছি আমরা। আচ্ছা দেখেন, যে জিনিসটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে, মিডিয়াম রেজুলেশন লেজার প্রিন্ট। লেজার প্রিন্টের ক্ষেত্রে যে রেজুলেশনটা থাকে সেটা হচ্ছে লাইন স্ক্রিন। লাইন স্ক্রিন বলতে এখানে আমরা এটা যদি বড় করি, কিছু জিনিস মাত্রা করতে গেলেও চিন্তা করেন না। আচ্ছা, ওই কিছুক্ষণ আগে দেখালাম না যে পিক্সেল পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে পিক্সেল কিভাবে কাজ করে। তো এখানে CMYK একটা নির্দিষ্ট দেখেন লাইন লাইন মেনটেন করে, এবং এটা যেহেতু ডট, সে ওই লাইন সিগমেন্টে একের পর এক কালারিংটা শো করে। তো এখানে সেটাই বলা হচ্ছে, লাইন সিগমেন্ট যদি 1.5 এরকম থাকে প্রতি ইঞ্চিতে,
কত 1.5। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার এলপিআই এই যে লাইন পার ইঞ্চ হচ্ছে 133.3 টু 150 থাকবে, সেক্ষেত্রে তার রেজুলেশন এত রাখবেন। যখন টু লাইন থাকবে তখন রেজুলেশন এত রাখবেন, আমি যে জিনিসটা মুখে বললাম, এবং যখন এরকম থাকবে তার রেজুলেশনটা এরকম রাখবেন। অবশ্যই এটা মাথার উপর দিয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। তো সেই জন্য আমরা ইমেজে আসছি আবারও। আজকের বিষয়টা একটু থিওরিটিক্যাল, মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে অটো রেজুলেশন ঠিক করব। আগে আমরা কি করেছিলাম, এমনি ইমেজ সাইজ চেঞ্জ করছি। তো আবার লাইন সেগমেন্ট কত বললাম এখানে 133.3। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এই জায়গাতে খেয়াল করবেন রেজুলেশনের অবস্থা কি হচ্ছে, এবং আমি এটা ড্রপটে রাখবো। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই। আমরা এখানে র্যান্ডমলি কত 300 রাখি, 300। ভালো করে বুঝেন। এবং আমি এখানে অটো রেজুলেশন দিব, এবং লাইন সেগমেন্ট এটা একটা ফিক্সড একটা রেট, যেটা কি জন্য আসছে, কোথেকে আসছে এটা জানার দরকার নেই। এই লাইন সেগমেন্টটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন সেগমেন্ট। আমি যখন ডফটে রাখবো, ডফটে মানে কি আমি একটু লো রেজুলেশনে প্রিন্ট করব, ঠিক আছে? ওকে করেন। এখানে আপনার রেজুলেশন কত এখন? 133 দেখেন অবস্থা। তারপর আবার ওইখানে যাচ্ছি আমি, গুডে আসেন, ওকে দেন। আপনার রেজুলেশন কত? 200। আবার আসি, বেস্টে দিই। তাহলে বেস্ট একটা ইমেজ, এই সাইজের একটা ইমেজকে বেস্ট প্রিন্ট করার জন্য বেস্ট রেজুলেশন কত পেলাম আমরা? 267। আচ্ছা, এবং এটাকে আমরা যদি অটোমেটিক রাখি, ওকে, আবার যাই। এখন আমরা লাইন সেগমেন্ট 150 দিব, বেস্টের জন্য ওকে দিব। কত হলো? 300। একটাও কিন্তু আমি বসাইনি, আমি আপনাদেরকে মানে ফটোশপ আমাকে বলে দিচ্ছে যে আপনি কিভাবে করলে, কোন রেজুলেশনে করলে বেস্ট প্রিন্টটা পাবেন। তাহলে এখানে 200 টু 225, লাস্টে আমরা মিডিয়ামের ক্ষেত্রে যেটা পেলাম কিছুক্ষণ পরে 200 পেয়েছিলাম না রেজুলেশন। যখন দিলাম এবং সেটার বেস্টে দিলাম, তখন কত পেয়েছিলাম? 267 পেয়েছিলাম না শেষে, এবং শেষের বার আমরা কত পেলাম? 300। আচ্ছা, ওই 180 কে যদি, এই 300 হচ্ছে হাই কোয়ালিটি ইনজেক্ট প্রিন্টারের ক্ষেত্রে ম্যাক্স, বাট এমনিতে নর্মাল যে কোনো প্রিন্টারের ক্ষেত্রে ম্যাক্স আমরা কত পেয়েছি? 300। তাহলে আমার কালার মোড অলওয়েজ আমি রাখবো হচ্ছে CMY কে যখন প্রিন্ট করব, এই যেটা। এবং রেজুলেশন কত রাখবো? রেজুলেশন কত রাখবো? 300। এই তো আমরা এই জিনিসটা এখন কিন্তু হচ্ছে ক্লিয়ার, বা আমরা এই জিনিসটা বুঝে গেছি। আমাদের সময় কি বলে, খুবই একদম কাছাকাছি চলে গেছি। আমাদের তো একটা কাজ তত বাকি ছিল, যে আমরা এর আগের দিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম স্কাই, এবং দুইটা গাছকে, মানে একটা গাছকে আরো দুইটা গাছ বানিয়েছিলাম, মনে আছে আপনাদের? শুধু থিওরি ক্লাসটা করতে গেলে আসলে বোরিং লাগবে, কারণ থিওরির সাথে যদি আমরা এই রিলেটেড কাজগুলো না করি, তাহলে জিনিসটা আসলে মন মতো হবে না। তো ওই রিলেটেড কাজ আমি আজকেও তাহলে আরেকটু দেখিয়ে দিই। আজকে যেহেতু সময় নেই, যতটুকু বাকি থাকে আমরা নেক্সট দিন ওই কাজটা আবার করব। থিওরিটা আপনার ভিডিও দেখে মাথায় রাখবেন, গেঁথে রাখবেন, কিন্তু যেটা আলটিমেটলি প্রজেক্টে কাজ করানো হবে ওইটা একেবারে এমনভাবে প্র্যাকটিস করবেন যে আপনাকে দিলে আপনি এটা পারেন। কই গেল?
আমি একটা ইমেজ খুঁজছি। আচ্ছা, আপনাদেরকে আমি তো দেখিয়েছিলাম না কোন কোন সাইট থেকে ইমেজ ডাউনলোড করবেন। আমি তাহলে এই দুটো ইমেজ নিই। ওকে, সো এটা Ctrl+0 ইন্ট্রো ফিট। এখানে আমাদের নতুন সফটওয়্যার যারা ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটু সুবিধা আছে। আমি যদি টুলগুলোতে এখনো যাইনি, এই জন্য আমরা টুলে যাচ্ছি। যেহেতু যাইনি, টুল নিয়ে কথা বলছি না, শুধু আমরা এটাতে ক্লিক করে থাকবো। এই জায়গাতে ক্লিক করার পরে আপনার এখানে সিলেক্ট সাবজেক্ট আসবে। কি আসবে? সিলেক্ট। আচ্ছা, এটাতেও যদি চাই একই বিষয়, তা আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবো, কিছু করা লাগবে না। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে শুধু ওপেন করেন। এখন এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আমরা মেইন ইমেজের উপরে কাজ করছি। তো মেইন ইমেজের উপর কাজ করলে তো আমার এই ইমেজটাই নষ্ট হয়ে যাবে। আমি যাই করি না কেন, আগের ইমেজটা তো থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত ছিল? কতদিন বলেছিলাম, এটা একটা কপি করে অলওয়েজ নিয়ে কাজ করবেন। আচ্ছা, এটা খুব সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে না? দেখেন তো, আরো নিখুঁতভাবে এটাকে সিলেক্ট করা যায়। আমি এটা করব না, কারণ আমরা এখনো ওই পর্যায়ে যাইনি যে একেবারে নতুন ভাবে শিখছি। যতটুকু আমরা জানার মধ্যে আছে ততটুকু করব। তো এটাকে আমরা একটা Ctrl+J দিব। Ctrl+J দিলে যতটুকু সিলেক্ট শুধু ততটুকুই কপি হবে। অথবা একটা জিনিস, আমি যদি এটাকে এখান থেকে টান দিই, সেইখান থেকে কিন্তু এটা সরে এসে আসবে, এটা কেটে। সেই জন্য এটা করব না। আমরা কি করব? Ctrl+J। তাহলে করলাম একই কাজ। এই জায়গাতে এখানে সিলেক্ট থাকবেন শুধু, আর কিছু করা লাগবে না। সিলেক্ট সাবজেক্ট। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর এখানেও আমি যেটা কাজ করছি, আমি ইচ্ছা করে ভুল করছি, যে আপনারা যেন পরবর্তীতে মনে থাকে যে আমরা একটা নতুন কপি নিয়ে কাজ করব। এখানে হচ্ছে Ctrl+J দিব। ওকে, তাহলে Ctrl আমি J দিলাম। এখন ভালো করে বুঝছেন, আমি এই জায়গাতে কন্ট্রোল ধরে যেটুকু সিলেক্ট আছে ওইটুকু নেওয়া হলো আর কি, শুধু যেটুকু সিলেক্ট আছে। বলেন। আমি কোনো টুলের নামই বলিনি, আপনি কেন টুলের নাম বলছেন? আমি কোনো টুলের নাম বলছি? বলেন। তাহলে কেন টুলের নাম বলে অন্যদেরকে কনফিউজ করছেন? আমি এই জন্য বললাম, যেহেতু আমি কোনো টুল শেখাইনি আপনাদেরকে, টুলের নাম বলছি না। এই জন্য বারবার বলছি আপনাকে স্টিক টু আওয়ার ক্লাস। আমি শুধু বলছি এখানে ক্লিক করা থাকবেন, এই যে অপশনে শুধু ক্লিক করবেন, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, তো এখানে কোনো টুল ব্যবহার করা হয়নি, নো টুল। যেটা সিলেক্ট হবে সেটাকে Ctrl+J করবেন, ওটা একটা নতুন লেয়ারে চলে যাবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আমরা এইটাতে শুধু ক্লিক করব। আমি কোনো টুলের নাম এই জন্য বলিনি, যেটাতে ক্লিক করে রাখবো। করার পর এখানে যে লেখা দেখবেন সিলেক্ট সাবজেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কি হচ্ছে?
ক্লিক করার পরে এইভাবে আবার সিলেক্ট হয়েছিল না কিছুক্ষণ আগে? কন্ট্রোল জে করবেন, ওই সিলেকশনটা একটা নতুন লেয়ারে চলে যাবে অটোমেটিকলি। আচ্ছা, এখন আবার ওখানেই ব্যাক আসছি আমরা। ফলো করেন ভালো করে। হ্যাঁ, আমি যদি শুধু কন্ট্রোল ধরে আবার যেটা নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ধরে তার উপরে ক্লিক করি, তাহলে আবার সিলেক্ট হবে। এটা সিলেকশন আছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার যে লেয়ারই সিলেক্ট করেন সব লেয়ারে কাজ করে। এই জন্য আমি এই লেয়ারটাকে হাইড করে দিব। কি করলাম? উপরের লেয়ারটা হাইড করে দিয়েছি। ওকে, হাইড করার পরে কতদিন আমি করেছিলাম, আমি একই কাজ রিপিট করছি এবং কাল পর্যন্ত করব, কারণ এই কাজটা আমাকে কালকে যদি কেউ ফিডব্যাক না দিতে পারেন তাহলে কিন্তু খবর আছে। গতকালকেও করেছি আমি এটা। সিলেকশনে যাব, মডিফাই থেকে এক্সপ্যান্ড। আচ্ছা, এইটা কেন করছি সিম্পলি যদি বলি, সেটা হচ্ছে এইটাকে আমি এখন এখান থেকে তুলে ফেলবো, বাদ দিয়ে দেব। বাদ যদি দিতে হয়, আমি হুবহু একদম কর্নার বরাবর সিলেকশন আছে, এইটা নেওয়ার থেকে বেটার হবে আমি সিলেকশনটাকে আরেকটু বাইরের থেকে নিই, তাহলে তাকে বোঝাইতে পারবো যে আমার বাইরের যে কালার আছে তার সাথে মিল রেখে এটাকে বাদ দাও। তো আমি যখন এটাকে ওপেন করলাম, এটা আমার হয়েছে। এখন দেখেন সিলেকশনটা একটু বাইরে চলে গেছে না? এখন আমি এই লেয়ারে আসবো, কিন্তু যে লেয়ার থেকে বাদ দিব, সিলেকশন আমি যে লেয়ার থেকে করি, যে লেয়ারে বাদ দিব সেই লেয়ারে শুধু ক্লিক করব। এখন জাস্ট শিফট ব্যাক স্পেস, তাহলে আপনার এখানে একটা অপশন আসবে কন্টেন্ট আওয়ার। এখানে অনেকগুলো আছে, শুধু কন্টেন্ট আওয়ারটাকে সিলেক্ট করবেন, করে ওকে করবেন, জাস্ট ওকে করবেন। হ্যাঁ, বুম। আপনার ইমেজটা কি এখানে আছে? নাই। আচ্ছা, তো আমি এটাকে এখানকার এইবার একটা টুলের কথা বলবো, শুধু একটাই, এই যে স্পট হিলিং টুল। এই জায়গাতে এসে আমরা কি করব, একটু এই জিনিসটা যেরকম খারাপ লাগছে সেই জায়গাগুলোকে একটু তুলে দিব। এই কাজটা নেক্সট দিনে করবো। বলা যতটুকু খারাপ টারাপ লাগে সেই অংশগুলো আমরা এখানে একটু একটু তুলে দিই। আমরা এত পারফেক্ট করে শুরুতে কাজ শিখবো না, কারণ আপনার কাজ পারফেক্টলি শিখতে হলে, করতে হলে আমি বুঝি না, আবার বলেন। না না, ক্লিক করে করলেই হবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, ওটা অটোমেটিকলি সে নিজেই বুঝে যে এখানে কি ব্যাকগ্রাউন্ড আছে এবং তার কোন কালার হওয়া উচিত। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার অন্যরা? ওকে, এটা ইজি জিনিস। প্রথমেই যেহেতু ভিডিও আছে, প্রথমেই ভয় পেয়ে শুধু দেখেন যে কতটুকু মানে মনে থাকে। জাস্ট মিনিট, একটা টেক্সট পাঠাইনি। ওকে, তো আমি এখানে দেখেন আরো একটু আছে, এটা আরেকটু করলে হয়ে যাবে। আরো টুল আছে যেগুলোতে আমরা এই জিনিসটা করতে পারবো। তো আমরা মানে গুরুত্ব অনুসারে যদি টুলগুলোর কাজ শিখি তাহলে আমাদের জিনিসগুলো বেশি মনে থাকবে আর কি। তো এখন দেখেন এখানে যে কোনো ইমেজ ছিল, এটার বোঝার কোনো ওয়ে নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ একটু করতে পারেন, দুইটা টুল মাত্র। এটা স্পট হিলিং টুল, ভিতরে কি আছে আমরা না দেখি, এবং উপরে এর নিচে বরাবর এটা হচ্ছে আপনার ক্লোন টুল। এটা কপি করে, ক্লোন মিন্স কপি করে। তো কিভাবে কপি করে সে? কোথাও যদি অল্টার প্রেস করে চেপ ধরেন তাহলে সেই জায়গায় স্যাম্পল নিয়ে এসে,
অল্টার চেপে ধরে সেখানে প্রেস করলে সে জায়গায় স্যাম্পল নেই এবং যেখানে বসবেন সে জায়গায় বসায় দেয়। তাহলে আমি এখান থেকে আবার এটাকে অল্টার প্রেস, হ্যাঁ এই যে এখান থেকে এখন স্যাম্পল নিচ্ছি এখান থেকে এবং এখানে ঘষাই দিব, হয়ে যাচ্ছে। এটা শুধু স্মুথ করার জন্য, নাথিং এলস। এখান থেকে নিব স্যাম্পল, তারপরে হচ্ছে এখান থেকে স্যাম্পল নিচ্ছি। চেঞ্জটা কি বুঝতে পারছেন তারপরে? গুড। তাহলে দেখেন আমি শুধু আপনাদের প্রথমেই একটা কাজ করলাম, ছবি থাকবে, নাহলে আমি এই টুল দুটোও দেখাতাম না, যে জানো একটু খুব ক্লিন সুন্দর পরিষ্কার একটা ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম সুন্দরভাবে। আচ্ছা, সেম কাজটা আমরা সরাসরি এর উপরে না করে নতুন একটা লেয়ার নিউ করতে পারতাম, সেটা আমরা সামনে আরো শিখবো। এখন যেটা কাজটা করব, ভালো করে বোঝেন। আমার ইমেজটা কিন্তু এখানে আছে, কিন্তু এটা এখন ফ্লোটিং, আমি যে কোনো জায়গায় এটাকে বসাতে পারবো, কারণ এটাকে তো আমি ইমেজ থেকে আলাদা করে ফেলছিলাম। বুঝলেন না? ভালো করে বুঝেন। এটা এগুলা এটা হচ্ছে খুবই কাজের। আরেকটা বিষয় হচ্ছে আমি এই ইমেজটা এখান থেকে নিয়ে আসবো, এটা তো আমি জাস্ট এটাকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। ভালো করে বুঝেন। ছেড়ে দেওয়ার পরে সে 100% জুমে আমাকে দেখাচ্ছে। 100% জুমে দেখাচ্ছে না? দেখেন এটাকে 100% জুমে দেখাচ্ছে এবং এটাকে আমি কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম, এটাকে বড় ছোট করবেন যে ওয়েতে, সেটাই। আমি এটাকে এখন টেনে অল্টার প্রেস ধরে টেনে ছোট করব নিচে। অল্টার টেনে ধরে ছোট করব আরো, আরো আরো ছোট করার পরে এটাকে ওকে করলাম, এই যে ছোট। আবার কন্ট্রোল টি দিলাম, কি দিলাম? কন্ট্রোল টি। এবার আবার বড় করব। দেখেন কিছুক্ষণ আগে ইমেজটা কত সুন্দর ছিল, এখন ইমেজটার অবস্থা, এখন ইমেজটার অবস্থা কি? আমরা যে ডাউন স্যাম্পলিং হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে তার অবস্থা শেষ। তাহলে এই ইমেজকে আমি নিতে, এই ধরনের ইমেজকে আমি নিতে পারবো? তাহলে এটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার ইমেজটার অবস্থা যেন এরকম না হয়, সেই জন্য যেটা করব আমি, এই যে এখানে ডান দিকে ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কি করব? মানে ফেসবুককে ফটোশপে বলে দেওয়া যে আমি এখন যে কাজটা করব আমার ইমেজটা যেন কোনোভাবে না ফাটে, এমন একটা বিষয় ব্যবহার করেন। এই যে এখন এই চিহ্নটা চলে আসছে, আচ্ছা না? এখানে একটা নতুন চিহ্ন। এখন এটাকে টেনে ধরে ওখানে নিয়ে যাব। এখন ইমেজটা যখন এখানে টেনে নিয়ে আসছি, এটাকে জুম আউট করেন, এটাকে কন্ট্রোল টি করেন। এরপর যত খুশি যত বড় ছোট যাই করেন, ইমেজ আর কোনোভাবেই ফাটবে না। এই যে ইমেজ এখন আমি ছোট করলাম, ভালো করে বুঝেন, খুব ভালো করে। তারপর এটাকে আবার কন্ট্রোল টি দিলাম, আবার বড় করছি। শুধু আমাকে বলেন এটা কি ফাটছে? ফাটছে? তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম যে যেভাবে করলে আমার ইমেজটা ঠিক থাকবে। তাহলে এখন এই ব্যাকগ্রাউন্ডে আগে আমার একটা মডেল ছিল, এখন এই ব্যাকগ্রাউন্ডে এখন কয়টা? একটা মডেল নিয়ে এসেছি এবং এই পজিশনটা আগে মিডলে ছিল, এখন এই পজিশনটা মিডলে নাই, কিন্তু কোনো কিছু ধরার উপায় নেই। এবং একইভাবে আমরা একটু পরে আমি শেষ করি, এবং একইভাবে আমরা এখানে মানে এই মডেলটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ওইটাতে নিয়ে যাব, এইটাতে নিয়ে যেতে পারি আর কি। তার জন্য যে কাজটা করবেন, হুবহু যে কাজটা করলাম আপনারা ওই কাজটাই করবেন। এখানকার এই মডেলটাকে কিভাবে আপনি তুলে দিতে হয় সেটা করবেন। এইটাতে কন্ট্রোল প্রেস করে যদি এটাতে ক্লিক করেন তাহলে এবং এই লেয়ারে আসবেন, আসার পরে
শিফট ব্যাক স্পেস করবেন, তখন পরে আগে এটাকে একটু সিলেকশনটাকে বাড়িয়ে দিয়ে, মানে সিলেকশনটা বাড়িয়ে দিলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সে বুঝতে পারবে, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। আচ্ছা সিলেকশনটা ফাইভে থাক। ওকে, এখন আপনি শিফট ব্যাক ওকে ক্লিক করবেন, এই মডেলটা এখানে আর থাকবে না। তাহলে একটা ইমেজকে আরেকটা ইমেজে কিভাবে নিয়ে যেতে হয়, কিভাবে আলাদা করতে হয়, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে, এটাকে বলতে পারেন ক্লিপিং পাতি বলে মেইনলি এটাকে। এবং খুব নিখুঁত ভাবে আমরা যে পোস্টারে বিভিন্ন মানুষের ছবি টবি দেখি, এগুলো এইভাবেই করে। এখন দেখেন এই জায়গাতে কোনো ইমেজ নাই, এবং কন্ট্রোল ডি দিলে আপনার সিলেকশনটা আনসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি। তাহলে এখানে একদম নিখুঁত ভাবে হয়েছে এবং বোঝা যাচ্ছে না। আমি যদি এটা এখন ওপেন করি এবং তাহাকে কন্ট্রোল টি দিয়ে বড় করব, কন্ট্রোল টি, এবং এটাকে অল্টার বা শিফট অল্টার দিয়ে বড় করব। তার রেজুলেশন নিজে থেকেই আগেই কম ছিল, এটা জাস্ট এটা ইমেজের সাথে তো মডেলটা পারফেক্ট না, সে মনে হচ্ছে যে তার হাত ছবি তোলা, বাট আমরা যে করেছি একটা কাজ সফলভাবে সেটা বোঝানোর জন্য এই কাজটা। তাহলে চেঞ্জ কি, এই চেঞ্জটা আমরা পারবো না, পসিবল না। তো আপনাদের ওইটার সাথে এটা হচ্ছে বাড়তি কাজ, যেটা আপনারা করবেন। ক্লিপিং পাথ, তবে ঠিক আছে, যাদের আপনাদের প্র্যাকটিস করবেন করেন, আমি আর সময় আগেই শেষ। হ্যাঁ খুব দ্রুত বলতে হবে বললে। আপনি যে অবজেক্টটা রাখবেন, সে অবজেক্টটা একটা থেকে আরেকটাতে যে নিবেন, তার কাজটা করলেই হবে। ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারলে আগে থেকে করলেন, ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক নেই। একটা ইমেজ আরেকটা নিবেন, ওই ইমেজের অবজেক্টগুলোকে ওখান থেকে সিলেক্ট করে আলাদা করে তারপর রিমুভ করবেন। এই দুটা মেন কাজ। প্রথমে আমি সিলেক্ট করে কি করলাম, আলাদা লেয়ারে নিলাম, তারপর আবার কি করলাম, সিলেক্ট করে সিলেকশনটা একটু বাড়িয়ে ওখান থেকে শিফট ব্যাক স্পেস দিয়ে ওটাকে রিমুভ করলাম। দুইটা হচ্ছে মেন কাজ এখানে। হ্যাঁ ভিডিওটা বলতে আজকে তো মধ্যখানে পিছিয়ে অফ হয়েছিল, দুইটা ভিডিও হবে, দুইটা ভিডিও ওখানে পেয়ে যাবেন। হ্যাঁ ওই লিংক পাওয়া যাবে। ওকে ঠিক আছে, কালকে দেখা হবে এবং আশা করব আপনি ক্লাসের শুরুতে আপনারা প্রেজেন্ট করবেন, ঠিক আছে। ওকে তাহলে আল্লাহ হাফেজ, কালকে কথা হবে। হ্যাঁ ওই যে লিংক দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিন, আর প্রবলেম হলে কালকে কথা হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই। এই যে অনেক কিছুর অ্যান্সার আপনি ওনাদের সাথে কথা বলেন, যাদেরকে বলছি যারা ছিল ওরা জানে। হ্যাঁ আমি আর কথা বলতে পারছি না, আমাকে কোনো দরকার হলে কালকে বলুন।